A to Z GS সেন্টারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরমাণু। তাহলে আমাদের প্রথমে জানতে হবে পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, অর্থাৎ পদার্থকে সূক্ষ্ম সূক্ষ্ম বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি বিভক্ত করা হয় তাহলে সর্বশেষ যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যাবে, যাকে আর বিভাজিত করা সম্ভব নয়, সেই অংশকেই বলা হচ্ছে পরমাণু। অর্থাৎ পদার্থের গঠনগত একক হচ্ছে পরমাণু। তাহলে এটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখে নিই আমরা গ্রাফের মাধ্যমে আলোচনা করি। যেমন পৃথিবী পৃষ্ঠকে বলা হচ্ছে ভূত্বক। তাহলে পৃথিবী পৃষ্ঠকে কি বলা হয়? ভূত্বক। তাহলে আমরা লিখে নিই, পৃথিবী পৃষ্ঠকে বলা হচ্ছে ভূত্বক। আর এই ভূত্বককে যদি ভাঙা যায় তাহলে তার মধ্যে পাওয়া যাবে হচ্ছে শিলা। তাহলে ভূত্বককে ভাঙলে আমরা কি পাবো? শিলা পাবো। আবার শিলাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে খনিজ। শিলাকে ভাঙলে আমরা কি পাবো? খনিজ। আবার খনিজকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যাবে মৌল। তাহলে খনিজকে ভাঙা হলে কি পাওয়া যাবে? মৌল পাওয়া যাবে। আবার মৌলকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যাবে অণু। তাহলে মৌলকে ভাঙলে আমরা কি পাবো? অণু পাবো। আবার অণুকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে পরমাণু। তাহলে কি পাওয়া যাবে? পরমাণু। আর এই পরমাণুকে ভাঙা সম্ভব নয়, অর্থাৎ পদার্থের গঠনগত একক হচ্ছে পরমাণু। তাহলে পদার্থের গঠনগত একক কি আছে? পরমাণু। আর এই পরমাণু সম্পর্কে প্রথম আলোচনা করেছিলেন ভারতের ঋষি কণাদ। তাহলে পরমাণু সম্পর্কে প্রথম কে আলোচনা করেছিলেন? ভারতের ঋষি কণাদ। তাহলে ভারতের ঋষি কণাদ প্রথম পরমাণু সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। তাহলে এই কথা কে বলেছিল? ঋষি কণাদ। কিন্তু তিনি পরমাণু সম্পর্কে সঠিক ধারণা বা বিশদে ব্যাখ্যাদান করতে পারেননি। পরবর্তী সময়ে বিজ্ঞানী জন ডাল্টন, পরবর্তী সময়কে বিজ্ঞানী জন ডাল্টন তিনি পরমাণু সম্পর্কে বিশদে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করেছিলেন। এই কারণে বিজ্ঞানী জন ডাল্টনকে বলা হয় পরমাণুবাদের জনক, অর্থাৎ পরমাণুর আবিষ্কারকর্তা হিসেবে ধরা হয় কাকে? জন ডাল্টনকে। আবার এই যে পরমাণু, এই পরমাণুর মধ্যে দুই ধরনের কণিকা রয়েছে। তাহলে পরমাণুর মধ্যে কি রয়েছে? দুই ধরনের কণিকা রয়েছে। এক ধরনের কণিকা হচ্ছে স্থায়ী কণিকা। তাহলে কি কণিকা আছে? স্থায়ী কণিকা। এবং দুই নম্বর হচ্ছে অস্থায়ী কণিকা। তাহলে পরমাণুর মধ্যে কয় ধরনের কণিকা পাওয়া যায়? দুই ধরনের কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে স্থায়ী কণিকা, দুই নম্বর হচ্ছে অস্থায়ী কণিকা। তাহলে আমরা দেখে নিই যে স্থায়ী কণিকাগুলো কি কি আছে। স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন। কি আছে? ইলেকট্রন। দুই নম্বর হচ্ছে প্রোটন। তিন নম্বর হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণুর মধ্যে যে স্থায়ী কণিকা রয়েছে সেই স্থায়ী কণিকা হচ্ছে তিন প্রকারের: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিন ধরনের কণিকা হচ্ছে স্থায়ী কণিকার মধ্যে পড়ে। তাহলে তিন ধরনের স্থায়ী কণিকার মধ্যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। তাহলে নিউট্রন এবং প্রোটন কোথায় অবস্থান করে? পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আর এই নিউট্রন এবং প্রোটনকে একসঙ্গে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্রে কি অবস্থান করে? নিউট্রন এবং প্রোটন, এবং এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? পরমাণুর নিউক্লিয়াস। আর এই পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় হচ্ছে ইলেকট্রন। তাহলে নির্দিষ্ট কক্ষপথে কে ঘুরে বেড়ায়? ইলেকট্রন। ঠিক আছে। তাহলে স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, যাকে নিউক্লিয়াস বলা হয়।
আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন অনবরত নির্দিষ্ট কক্ষপথে চারিদিকে অনবরত ঘুরে বেড়ায়। তাহলে চারিদিকে সবসময় ঘুরে বেড়ায় হচ্ছে তোমার ইলেকট্রন। এরপরে আমরা দেখব অস্থায়ী কণিকাগুলো কি কি আছে। তাহলে অস্থায়ী কণিকা, তাহলে স্থায়ী কণিকা আমরা পেলাম, এরপরে আমরা কি দেখব অস্থায়ী কণিকা। তাহলে অস্থায়ী কণিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোসন, বোসন, মেসন, পাইমেসন, পাইমেসন, নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। তাহলে এইগুলো হচ্ছে পরমাণুর অস্থায়ী কণিকা। তাহলে পরমাণুর অস্থায়ী কণিকাগুলো হচ্ছে বোসন, মেসন, পাইমেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে পরমাণুর অস্থায়ী কণিকা। তাহলে পরমাণুর এই স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকাগুলোকে একসঙ্গে বলা হয় মৌলিক কণিকা। তাহলে পরমাণুর মৌলিক কণিকা কি হবে? স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকাগুলোকে একসঙ্গে পরমাণুর মৌলিক কণিকা বলা হয়। তাহলে স্থায়ী এবং অস্থায়ী কণিকাকে কি বলা হয়? পরমাণুর মৌলিক কণিকা। তাহলে এগুলো হচ্ছে তোমার পরমাণুর মৌলিক কণিকা। তাহলে পরমাণুর পরিমাপের বিষয় যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে পরমাণু পরিমাপের একক হচ্ছে অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। তাহলে পরমাণু পরিমাপের একক কি? অ্যাংস্ট্রম। এবং পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস পরিমাপের একক হচ্ছে ফার্মি, ফার্মি। তাহলে নিউক্লিয়াস পরিমাপের একক হচ্ছে তোমার ফার্মি এবং পরমাণু পরিমাপের একক হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান সমান 1 অ্যাংস্ট্রম সমান সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, 10 মিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান সমান কত? 10⁻⁻10 মিটার। আবার যদি আমরা দেখি 1 ফার্মি সমান সমান কত, তাহলে 1 ফার্মি সমান সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে তোমার 1 ফার্মি। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার এবং 1 ফার্মি সমান সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে এই হচ্ছে পরমাণু এবং পরমাণুর নিউক্লিয়াস পরিমাপের একক। এরপরে আমরা যে স্থায়ী কণিকাগুলো পেয়েছি, যে স্থায়ী কণিকাগুলো পাওয়া গেছে তাদের সম্পর্কে আমরা বিশদে আলোচনা করে দেখব যে কি বলা হয়েছে। তাহলে কি দেখব? স্থায়ী কণিকাগুলো। তাহলে স্থায়ী কণিকাগুলোর মধ্যে প্রথমে আমরা কি পেয়েছিলাম? ইলেকট্রন। তাহলে ই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় ইলেকট্রনকে। আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রন কি আছে? নেগেটিভ। এরপরে আমরা কি পেয়েছিলাম? প্রোটন। প্রোটন হচ্ছে পজিটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। এবং 3 নম্বর আমরা দেখেছিলাম হচ্ছে নিউট্রন। নিউট্রনে নো চার্জ, অর্থাৎ এটা পজিটিভ বা নেগেটিভ কোনোটি নয়। তাহলে নিউট্রন পজিটিভ বা নেগেটিভ কোনোটাই নয়। তাহলে এদের মধ্যে যে চার্জ বা তড়িৎ আধান কত অবস্থান করে বা তড়িৎ আধান কি রয়েছে তাহলে আমরা সেটা দেখে নেব। তাহলে এর মধ্যে কি রয়েছে? তড়িৎ আধান, তড়িৎ আধান বা চার্জ। তাহলে তড়িৎ আধান, তাহলে নিউট্রনের মধ্যে যে তড়িৎ আধান রয়েছে সেটা হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব, কুলম্ব। অর্থাৎ ইলেকট্রনের তড়িৎ আধান হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে প্রোটনের দেখব আমরা। তাহলে প্রোটনের তড়িৎ আধান হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। কত আছে? 19 কুলম্ব। এখানে নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই, পজিটিভ বা নেগেটিভ কোনোটি নয়, তাই নিউটনের নির্দিষ্ট কোনো তড়িৎ আধান নেই। তাহলে নিউটনের কোনো নির্দিষ্ট তড়িৎ আধান আমরা এখানে পাবো না।
আমরা কি দেখব? ভর। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে AMU, অর্থাৎ অ্যাকচুয়াল মাস ইউনিট। অ্যাকচুয়াল মাস ইউনিট অর্থাৎ তোমার যেটা বাংলায় বলা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত ভর। প্রকৃত ভর, তাহলে প্রকৃত ভর অর্থাৎ অ্যাকচুয়াল মাস ইউনিট, প্রকৃত ভর। তাহলে ইলেকট্রনের যে প্রকৃত ভর বা অ্যাকচুয়াল মাস ইউনিট বা AMU রয়েছে, তার মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। তাহলে ইলেকট্রনের AMU কত বা অ্যাকচুয়াল মাস ইউনিট বা প্রকৃত ভর কত? 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা হচ্ছে তোমার ইলেকট্রনের প্রকৃত ভর। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রোটন। তাহলে প্রোটনেরও একটা নির্দিষ্ট তোমার AMU বা অ্যাকচুয়াল মাস ইউনিট রয়েছে। তাহলে তার মানটা আমরা এখানে লিখে দেব। তার মান হচ্ছে তোমার 1.6725 ইন্টু 10⁻27 কেজি। 27 কেজি। তাহলে প্রোটনের AMU বা প্রকৃত ভর, AMU বা প্রকৃত ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে তোমার প্রোটনের AMU। প্রোটনের পরে রয়েছে কি? নিউট্রন। তাহলে নিউট্রনের একটা নির্দিষ্ট ভর রয়েছে, অর্থাৎ প্রকৃত ভর রয়েছে। তাহলে সেই প্রকৃত ভর হচ্ছে তোমার 1.6648 ইন্টু 10⁻27 কেজি। তাহলে নিউট্রনের AMU অ্যাকচুয়াল মাস ইউনিট 1.6648 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে তোমার নিউট্রনের প্রকৃত ভর। প্রকৃত ভরের পরে আমরা দেখব হচ্ছে তোমার তুলনামূলক ভর, রিলেটিভ মাস ইউনিট। তাহলে কি দেখব আমরা? রিলেটিভ RMU অর্থাৎ রিলেটিভ মাস ইউনিট। তাহলে তিনটেরই আলাদা আলাদা রিলেটিভ মাস ইউনিট রয়েছে বা তুলনামূলক ভর রয়েছে। তাহলে সেই তুলনামূলক ভরগুলো কি হবে? যেমন প্রথমে আছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের একটা নির্দিষ্ট মান রয়েছে, তুলনামূলক ভর। তাহলে এর মান হচ্ছে, আমরা লিখে দিচ্ছি এখানে 0.0005। তাহলে ইলেকট্রনের RMU মানে রিলেটিভ মাস ইউনিট অর্থাৎ তুলনামূলক ভর কত হবে? 0.0005। তাহলে দ্বিতীয় কি রয়েছে তোমার? প্রোটন। দ্বিতীয় হচ্ছে তোমার প্রোটন। তাহলে প্রোটনেরও তোমার রিলেটিভ মাস ইউনিট রয়েছে। তাহলে প্রোটনের রিলেটিভ মাস ইউনিট হচ্ছে 1.007। এটা হচ্ছে তোমার প্রোটনের RMU রিলেটিভ মাস ইউনিট। প্রোটনের পরে রয়েছে কি? নিউট্রন। প্রোটনের পরে হচ্ছে তোমার নিউট্রন। তাহলে নিউট্রনেরও একটা নির্দিষ্ট RMU বা রিলেটিভ মাস ইউনিট রয়েছে। তাহলে নিউট্রনের যে RMU তার মান হচ্ছে 1.008। তাহলে এই যে AMU, RMU এবং তড়িৎ আধান বা চার্জ, এই প্রত্যেকটা বিষয় তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। পরীক্ষাতে তোমার সরাসরি এগুলো দিয়ে দেয়, RMU কত বা AMU কত ইলেকট্রনের বা প্রোটনের বা নিউট্রনের। তাহলে এই বিষয়গুলো আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে এই তিনটে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই তিনটের মধ্যে সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। তাহলে সব থেকে হালকা বা সব থেকে ভার কম কার? এই ভর কম কার আছে? ইলেকট্রন। তাহলে সব থেকে হালকা কে হবে? ইলেকট্রন। এবং সব থেকে ভারী হচ্ছে নিউট্রন। সব থেকে ভারী, তাহলে সব থেকে ভারী হচ্ছে নিউট্রন এবং সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। তাহলে এই হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের যে তড়িৎ আধান AMU
RMU, অর্থাৎ চার্জ, প্রকৃত ভর, তুলনামূলক ভর। তাহলে এই বিষয়গুলোকে আমাদের বারে বারে রিপিট করে মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে চলো এরপরে যে বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো দেখা যাক। তাহলে আমরা দেখে নেব যে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই বিষয় সম্পর্কে যে গবেষণা করেছিল রাদারফোর্ড, সেই রাদারফোর্ডের যে গবেষণা, সেই গবেষণাটা আমরা দেখে নেই, বা যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা দেখে নেব। তাহলে কার পরীক্ষা আমরা আলোচনা করব? রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ড নামক একজন বিজ্ঞানী, তিনি এই অণু পরমাণু নিয়ে গবেষণা করেছেন এবং তিনি গবেষণা করতে গিয়ে তিনি কি করেছিলেন? একটা সোনার চাদর বা সোনা থেকে পরমাণু বের করে নিয়ে তার মধ্যে দিয়ে তিনি আলফা রশ্মি প্রেরণ করে। তাহলে তিনি কি করেছিলেন? সোনার চাদরের মধ্যে বা সোনার চাদর থেকে প্রাপ্ত পরমাণুর মধ্যে দিয়ে আলফা রশ্মি প্রেরণ করেন। তাহলে আমরা এটা চিত্রে যদি দেখে নিই তাহলে আমাদের কাছে ধারণাটা পরিষ্কার হবে। তাহলে তিনি কি করেছেন? একটা পরমাণুর মধ্যে দিয়ে, তাহলে কিসের পরমাণু এটা? গোল্ড, অর্থাৎ সোনার পরমাণু বা সোনার চাদর, তার মধ্যে দিয়ে তিনি কি প্রেরণ করেছেন? তার মধ্যে দিয়ে তিনি প্রেরণ করেছেন হচ্ছে আলফা রশ্মি। তাহলে আমরা রশ্মিগুলো এঁকে দিই। তাহলে তার মধ্যে দিয়ে তিনি কি রশ্মি প্রেরণ করেছিলেন? আলফা রশ্মি। তাহলে এরকম তিনি আলফা রশ্মি প্রেরণ করেছেন কার মধ্যে দিয়ে? সোনার চাদর বা সোনা থেকে প্রাপ্ত পরমাণুর মধ্যে দিয়ে। পরমাণুর মধ্যে দিয়ে কি করেছেন? তিনি আলফা রশ্মি প্রেরণ করেছেন। তাহলে এই যে রশ্মিগুলো দেখানো হয়েছে এইগুলো হচ্ছে আলফা রশ্মি। এই আলফা রশ্মি প্রেরণ করে তিনি দেখেন যে 90% রশ্মি পরমাণু ভেদ করে, 90% রশ্মি কি হয়েছে? পরমাণু ভেদ করে চলে গেছে, আর 9% রশ্মি বিচ্ছুরিত হয়েছে, আর 1% রশ্মি আবার প্রতিফলিত হয়ে ফিরে এসেছে। তাহলে কয় পার্সেন্ট রশ্মি ফিরে এসেছে? 1%। তাহলে রাদারফোর্ড একটা সোনার চাদর বা সোনা থেকে প্রাপ্ত পরমাণুর মধ্যে দিয়ে আলফা রশ্মি প্রেরণ করেন এবং তিনি লক্ষ্য করেন যে 90% রশ্মি পরমাণু ভেদ করে চলে গেছে, 9% রশ্মি পরমাণু থেকে বিচ্ছুরিত হয়েছে এবং 1% রশ্মি পরমাণু থেকে প্রতিফলিত হয়ে ফিরে এসেছে। আর এই পরীক্ষা থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তে উপনীত হন, এই পরীক্ষা থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্ত হচ্ছে 1 নম্বর যে সিদ্ধান্তে তিনি উপনীত হন সেটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। তাহলে পরমাণুর বেশিরভাগ স্থান কি আছে? ফাঁকা। তাহলে কেন তিনি এই সিদ্ধান্তে এসেছেন? কারণ 90% রশ্মি তোমার পরমাণু ভেদ করে চলে গেছে। তাহলে এই থেকে বলা যায় যে পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা। তাহলে 1 নম্বরে বলেছেন যে পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা। 2 নম্বরে তিনি বলেছেন পরমাণুর মাঝের অংশ হচ্ছে পূর্ণ। তাহলে পরমাণুর মাঝের অংশ কি আছে? পূর্ণ। তাহলে কেন তিনি পূর্ণ বলেছেন? কারণ পরমাণুর মাঝ বরাবর যে আলফা রশ্মি গেছে সেই আলফা রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে এসেছে। তাহলে এর থেকে তিনি বলেন যে পরমাণুর মাঝের অংশ হচ্ছে পূর্ণ, ফাঁকা নয়। তাহলে ওই অংশ রয়েছে কি? পূর্ণ রয়েছে। এছাড়া তিনি এই পরীক্ষা থেকে আরও সিদ্ধান্তে উপনীত হন। সেই সিদ্ধান্ত হচ্ছে তোমার যে পরমাণুর যে মাঝখানে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউট্রন এবং প্রোটন। এর মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ, তাহলে প্রোটন কি হবে? পজিটিভ। আর যে আলফা রশ্মি প্রেরণ করেছে সেটাও হচ্ছে পজিটিভ। তাহলে আলফা রশ্মি পজিটিভ এবং নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন, সেটাও পজিটিভ। তাহলে তার মধ্যে আলো যখনই বাধাপ্রাপ্ত হয়েছে সেই আলোকে নিউক্লিয়াস বা প্রোটন শোষণ না করে প্রতিফলিত করেছে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সিদ্ধান্ত, যে প্রোটন পজিটিভ এবং তার উপরে প্রতিফলিত আলফা রশ্মিও পজিটিভ। ফলে প্রোটন ওই আলফা রশ্মিকে শোষণ না করে প্রতিফলন করেছে, ফলে 1% রশ্মি ফিরে চলে এসেছে। এছাড়া তিনি আর একটা সিদ্ধান্তে থেকে এখানে উপনীত হয়েছেন 4 নম্বর। সেই সিদ্ধান্ত হচ্ছে যে
নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, আর এই ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ, আর যে আলফা রশ্মি প্রেরণ করা হয়েছে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ আলফা রশ্মিকে নেগেটিভ ইলেকট্রন শোষণ করে, ফলে আলফা রশ্মি বেশিরভাগ অংশ প্রতিফলিত না হয়ে ইলেকট্রন দ্বারা শোষিত হয়েছে, কারণ ইলেকট্রন নেগেটিভ আর আলফা রশ্মি হচ্ছে পজিটিভ, তাই নেগেটিভ সবসময় পজিটিভকে শোষণ করে, তাই আলফা রশ্মির বেশিরভাগ অংশ কী করেছে, ইলেকট্রন শোষণ করেছে। তাহলে এই চারটে সিদ্ধান্তে রাদারফোর্ড এই পরীক্ষা থেকে উপনীত হয়েছে। তাহলে আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি, রাদারফোর্ড এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসে যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, পরমাণুর মাঝের অংশ হচ্ছে পূর্ণ, অর্থাৎ নিউক্লিয়াস রয়েছে, পরমাণুর মাঝের অংশে রয়েছে নিউট্রন আর প্রোটন, নিউট্রনের কোনো চার্জ নেই আর প্রোটন পজিটিভ, আর যে রশ্মি প্রেরণ করা হচ্ছে সেটাও পজিটিভ, তাই প্রোটন থেকে বা নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি প্রতিফলিত হয়ে চলে এসেছে। 4 নম্বর, চারিদিকে যে ইলেকট্রন ঘুরছে সেই ইলেকট্রন নেগেটিভ আর আলফা রশ্মি হচ্ছে পজিটিভ, তাই ইলেকট্রন আলফা রশ্মিকে শোষণ করেছে। এই 4টি সিদ্ধান্ত রাদারফোর্ড এই পরীক্ষা থেকে পেয়েছেন। তাহলে এই 4টি সিদ্ধান্ত রাদারফোর্ড এই পরীক্ষা থেকে পেয়েছে, এবং এই পরীক্ষার পরে পরমাণুর মধ্যে যে কোন কোন কণিকা রয়েছে সেই কণিকাগুলো এক একজন বিজ্ঞানী আবিষ্কার করতে থাকে বা আবিষ্কার করে ফেলে। যেমন তোমার গোল্ডস্টিন তোমার এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আবিষ্কার করে। তাহলে গোল্ডস্টিন কি করেছিল, এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন কণা রয়েছে সেই প্রোটন কণা আবিষ্কার করে, কিন্তু এই প্রোটন কণার নামকরণ করে রাদারফোর্ড। তাহলে গোল্ডস্টিন প্রোটন কণা আবিষ্কার করে, কিন্তু নামকরণ করে হচ্ছে রাদারফোর্ড। এরপরে আরেকজন বিজ্ঞানী তার নাম হচ্ছে স্যাডউইক। তাহলে পরবর্তী আরেকজন বিজ্ঞানী কি রয়েছে, স্যাডউইক। এই স্যাডউইক নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন কণা আবিষ্কার করে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে স্যাডউইক কোন কণা আবিষ্কার করেছে, নিউট্রন কণা আবিষ্কার করেছে। এর পরবর্তী সময়ে আরেকজন বিজ্ঞানী জে থমসন। কি নাম, জে থমসন। তিনি নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন ঘুরে বেড়ায় সেই ইলেকট্রন আবিষ্কার করে। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেছে কে, জে থমসন। নিউট্রন আবিষ্কার করেছে কে, স্যাডউইক। প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টিন। তাহলে এইভাবে কণিকাগুলো এক একজন আবিষ্কার করে। গোল্ডস্টিন প্রোটন আবিষ্কার করেছে, কিন্তু এর নামকরণ করেছে রাদারফোর্ড। এরপরে আমরা পরবর্তী যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো দেখব। রাদারফোর্ডের তাহলে রাদারফোর্ড কি দিয়েছে, পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড যেটা দিয়েছিল সেটা হচ্ছে তোমার পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা হয়েছে, অর্থাৎ রাদারফোর্ড বলেছে পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস অবস্থিত, অর্থাৎ রাদারফোর্ড আবিষ্কার করেছে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ড কি আবিষ্কার করে, নিউক্লিয়াস। এবং তাহলে মাঝখানে কি রয়েছে, নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে রাদারফোর্ড। এবং এই নিউক্লিয়াসের চারিদিকে কি ঘুরছে, ইলেকট্রন। তাহলে রাদারফোর্ড তার পরমাণু মডেল দেন। তিনি যে পরমাণু মডেল দেন সেই পরমাণু মডেলে বলে যে পরমাণুর মাঝখানে কি রয়েছে, নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের আবিষ্কারকর্তা হচ্ছে রাদারফোর্ড। আর এই নিউক্লিয়াসের মাঝে কি রয়েছে, নিউট্রন এবং প্রোটন। আর এই নিউট্রন এবং প্রোটনের চারিদিকে কি ঘুরছে, ইলেকট্রন।
তাহলে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন ঘুরছে এই কথা প্রথম কে বলে? রাদারফোর্ড। তাহলে এই কথাও প্রথম বলেছিল রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ড কি বললো তার পরমাণু মডেলে? পরমাণুর মাঝে রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন। তাহলে এই কথা রাদারফোর্ড তার পরীক্ষা থেকে বলেছিল, কিন্তু তিনি যেটাকে ভালো মতো ব্যাখ্যা করতে পারেনি সেইটা হচ্ছে এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন ঘুরছে, এই ইলেকট্রন কেন ঘুরছে, অনবরত কেন ঘুরছে এবং কক্ষপথে কিভাবে ঘুরছে, তার সঠিক পরিষ্কার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেনি। তাহলে পরিষ্কার ব্যাখ্যা যে দিয়েছিল তিনি হচ্ছে নিলস বোর। তাহলে নিলস বোরের পরমাণু মডেল আমরা দেখে নেব যে নিলস বোর কি পরমাণু মডেল দিয়েছে। তাহলে রাদারফোর্ডের পরে পরমাণু মডেল কি দিয়েছে? নিলস বোর। নিলস বোর, নিলস বোর। তাহলে রাদারফোর্ডের পরে যে পরমাণু মডেল দিয়েছে নিলস বোর। আর এই নিলস বোর নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন কেন ঘোরে এবং কিভাবে ঘোরে তার পরিষ্কার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তাহলে তার মতানুসারে এই ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তার কারণ হচ্ছে, তার 1 নম্বর কারণে তিনি দেখিয়েছেন যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের কোনো চার্জ নেই, কিন্তু প্রোটন কি আছে? পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে প্রোটন এবং ইলেকট্রন বিপরীতধর্মী চার্জ হওয়ায় অর্থাৎ তড়িতাধান হওয়ায় প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ। আর এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সবসময় টান তোমার ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি, অর্থাৎ একবার আকর্ষণ এবং বিকর্ষণের সৃষ্টি হয়। তাহলে পজিটিভ প্রোটন এবং নেগেটিভ ইলেকট্রনের মধ্যে কি হয়? তোমার আকর্ষণ এবং বিকর্ষণ বলের সৃষ্টি হয়। আর এই আকর্ষণ বিকর্ষণ বলের জন্যই তোমার ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত অবিরাম ঘুরতে থাকে। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে কেন ঘুরতে পারে? কারণ নিউক্লিয়াসের প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ। আর এই পজিটিভ আর নেগেটিভ হওয়ার জন্য এদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের সৃষ্টি হয়। এই কারণে ইলেকট্রন অনবরত নির্দিষ্ট গতিতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। তাহলে নিলস বোর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কেন ঘোরে তার ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে ইলেকট্রন এর চারিদিকে ঘুরে যে পথে, সেই পথকে কি বলা হয়? কক্ষপথ। তাহলে সেই পথকে কি বলা হয়েছে? তোমার কক্ষপথ। আর এই কক্ষপথগুলোকে তিনি নামকরণ করেছেন। তাহলে কক্ষপথগুলোকে কে নামকরণ করেছে? নিলস বোর। তাহলে কিভাবে নামকরণ করেছে? ভিতর থেকে বাইরের দিকে। তাহলে নিলস বোর ইলেকট্রন যে পথে ঘোরে সেই পথকে কি বলেছে? কক্ষপথ। আর এই কক্ষপথগুলোকে ভিতর থেকে বাইরের দিকে পরপর তিনি নামকরণ করেছেন। আর এই নামকরণগুলো হচ্ছে কে, এল, এম, এন, ও। তাহলে ভিতরের যে কক্ষপথ রয়েছে সেটা কে, তারপরে এল, তারপরে এম, তারপরে হচ্ছে এন, তারপরে হচ্ছে ও। তাহলে পরপর ভিতর থেকে বাইরের দিকে প্রতিটা কক্ষপথের নামকরণ কে করেছে? নিলস বোর। তাহলে সেই কক্ষপথের নামকরণগুলো কি হলো? প্রথমে অর্থাৎ ভিতরের দিকের কক্ষপথ হচ্ছে কে, তারপরে একটা এল, তারপরে একটা হচ্ছে এম, তারপরে এন, তারপরে ও। এইভাবে পরপর তিনি ভিতর থেকে বাইরের দিকে কক্ষপথগুলোর নামকরণ করে গেছেন। এছাড়া তিনি আরও বলেছেন যে কক্ষপথগুলোতে কটা করে ইলেকট্রন থাকবে তার একটা সূত্র তিনি দিয়েছেন, যে এই সূত্রানুসারে প্রত্যেকটা কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে তার সূত্র তিনি দিয়েছেন। তাহলে তার সেই সূত্রটা কি হবে? সেই সূত্রটা হচ্ছে 2n²। তাহলে 2n² সূত্র কে দিয়েছে? নিলস বোর। তাহলে এই সূত্র থেকে কি পাওয়া যায়? যে নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট পথে ইলেকট্রন ঘোরে তাকে কক্ষপথ বলা হয়, এবং প্রত্যেকটা কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে তার এই 2n² সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে কিভাবে তিনি নির্ণয় করেছেন? যেরকম উদাহরণ এক্সাম্পল, প্রথম কক্ষ কি আছে?
প্রথম কক্ষ। তাহলে প্রথম কক্ষে কি বলেছে সূত্র 2n স্কোয়ার, তাহলে সূত্রের 2 আর n মানে হচ্ছে কক্ষ, নম্বর অফ অরবিট। তাহলে প্রথম কক্ষ, তাহলে 1 স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু কত হবে 2। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে প্রথম যে কক্ষ রয়েছে সেই কক্ষে ইলেকট্রনের সংখ্যা কটা হবে 2টো। এরপরে আমরা দেখব হচ্ছে দ্বিতীয় কক্ষ, তাহলে সূত্রের 2 কক্ষ হচ্ছে কত দ্বিতীয়, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সমান কত হবে 2 স্কোয়ার 4 ইন্টু 2 অর্থাৎ 8। তাহলে প্রথম কক্ষে 2টো এবং দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকবে 8টা। তাহলে কিভাবে তিনি দিয়েছেন 2n স্কোয়ার সূত্র অনুসারে। তাহলে এইভাবে তৃতীয় কক্ষে কটা থাকবে তৃতীয় কক্ষে সূত্রের 2 আর হচ্ছে 3 স্কোয়ার, তাহলে কটা হবে 18টা, 3 × 9 ইন্টু 2 18টা। তাহলে তৃতীয় কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে 18টা। তাহলে এটা কিভাবে পাওয়া গেল 2n স্কোয়ার সূত্র অনুসারে। চতুর্থ কক্ষে যদি আমরা দেখি চতুর্থ কক্ষ, তাহলে চতুর্থ কক্ষে সূত্রের 2 4 স্কোয়ার, 4 4 16 ইন্টু 2, তাহলে কত হবে 32টা। তাহলে এইভাবে তিনি ভিতর থেকে বাইরের দিকে পরপর প্রতিটি কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে সেটা 2n স্কোয়ার সূত্রের সাহায্যে নির্ণয় করেছেন। যেমন প্রথম কক্ষে হচ্ছে 2টো, তারপরে কক্ষে হচ্ছে 8টা, তারপরে কক্ষ হচ্ছে 18টা, তারপরে হচ্ছে 32টা। এইভাবে পরপর সূত্রানুসারে সাজালে কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে তা আমরা জানতে পারি। তাহলে নিলস বোর এই সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া তিনি আরও বলেছেন যে কোনো পরমাণুর সর্বশেষ যে কক্ষ থাকবে, সেই কক্ষে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে সবার শেষ কক্ষে যে কক্ষ রয়েছে সেই কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 8টা ইলেকট্রন, এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তবে ব্যতিক্রম রয়েছে, যেমন ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সমস্ত ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কটা থাকবে 8টা। তাহলে ব্যতিক্রম হিসাবে হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টো। তাহলে এই তথ্যগুলো কে দিয়েছে নিলস বোর তার পরমাণু মডেলে এই তথ্যগুলো দিয়েছে। এছাড়া তিনি তার পরমাণু মডেলে আরও তথ্য দিয়েছে, যেরকম তিনি বলেছেন যে কোনো ইলেকট্রন যদি ভিতরের কক্ষ থেকে বাইরের কক্ষে আসে, অর্থাৎ কোনো ইলেকট্রন প্রথম কক্ষে রয়েছে সেটা যদি তৃতীয় কক্ষে চলে আসে, ভিতর থেকে বাইরের দিকে চলে আসে, তাহলে সেটা কি করবে তোমার শক্তি গ্রহণ করবে। তাহলে সেটা শক্তি কি করবে গ্রহণ করবে। অর্থাৎ ভিতরের কক্ষ থেকে বাইরের কক্ষের দিকে ইলেকট্রন যদি চলে আসে তাহলে সেই ইলেকট্রন কি করবে শক্তি গ্রহণ করবে। আবার বাইরের কক্ষ থেকে যদি ইলেকট্রন ভিতরের কক্ষে যায় তাহলে শক্তি ত্যাগ করবে। তাহলে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে ভিতরের কক্ষ থেকে ইলেকট্রন বাইরের কক্ষে আসলে শক্তি গ্রহণ করবে, এবং বাইরের কক্ষ থেকে ইলেকট্রন যদি ভিতরের কক্ষে যায় তাহলে শক্তি ত্যাগ করবে। যেরকম 1 নম্বর কক্ষ থেকে যদি 3 নম্বর কক্ষে ইলেকট্রন চলে আসে তাহলে শক্তি গ্রহণ করবে, আবার 3 নম্বর কক্ষ থেকে ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষে চলে যায় তাহলে শক্তি ত্যাগ করবে। তাহলে কি হবে শক্তি ত্যাগ করবে। তাহলে এই হচ্ছে তোমার নিলস বোর তার যে পরমাণু মডেল দিয়েছে এবং সেই পরমাণু মডেলের ব্যাখ্যা দিয়েছেন। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করা হবে। এর পরের দিন আমরা পরপর যে বিষয়গুলো রয়েছে সেই